লিওনেল মেসি এইখান থেকে তিনি কখনো এইখানে খেলছেন, পজিশন নিচ্ছেন, আবার কখনো তাকে দেখতে পাচ্ছি তিনি এইখান থেকে এইখানে পজিশন নিচ্ছেন, তিনি এইখান থেকে ডিফেন্সিভ মিডফিল্ডেও আসছেন, তিনি এইখান থেকে উইংয়েও যাচ্ছেন। মাঠের এমন কোনো জায়গা নেই আপনি লিওনেল মেসিকে দেখবেন এবার বিশ্বকাপের প্রতিটা ম্যাচে। এবং তিনি আসলে আমি জানি না কি মাথায় নিয়ে নামেন, কিভাবে খেলেন বা তার মাথার মধ্যে কি চলে। ওই যে বলছিলাম যে স্ক্যান করেন, সেই স্ক্যানের বিষয়টা কিনা তিনি প্রথম 10 মিনিট দেখলেই হয়তো ম্যাচের পরিস্থিতিটা বুঝে যান এবং ওই ম্যাচের পরিস্থিতি কি ডিমান্ড করছে তিনি সেই অনুযায়ী তার পজিশনটা চেঞ্জ করে এবং পুরো দলটা কিন্তু সেটার সাথে মিলিয়ে তারা কিন্তু খেলাটা বের করে নিয়ে আসছে। এবং লিওনেল স্ক্যানের কাছে সেরকম আরো কত ছক আছে, সামনে আরো কোনো ছক আসবে কিনা, যেহেতু চ্যাম্পিয়ন দল 2022-এ চ্যাম্পিয়ন হয়েছে, 2022-এর পরে 2026 বিশ্বকাপ পর্যন্ত 4 বছরে নিজেদেরকে এমনভাবে গড়ে তুলেছে যে এই দলটাকে হারানো খুব টাফ। এবং বিশ্বকাপে হাঁটতে হাঁটতে গিয়েও কাবো ভার্দে বলেন, সবশেষ ম্যাচে বলেন, নিজেদেরকে কিন্তু বের করে নিয়েছে যে কোনোভাবেই। এবং আজকে স্ক্যান একটা জিনিস বলছিলেন যে আমি চাই সবাই মনে রাখুক যে এই দলটা ঘুরে দাঁড়াতে জানে। আর্জেন্টিনা আমরা সবসময় বলি যে চ্যাম্পিয়ন, আপনি যদি আগের বিশ্বকাপগুলোতে দেখেন যে দলগুলো চ্যাম্পিয়ন হয়েছে তাদের বিশ্বকাপের একটা স্টেজে একটা ফারা যেটাকে বলি বা একটা টাফ টাইম যায়। দুটো টাফ টাইম কিন্তু আর্জেন্টিনা ইতিমধ্যে পার করে ফেলেছে। আমি জানি না আর্জেন্টিনার জন্য কি অপেক্ষা করছে, তবে এই ম্যাচে তো অবশ্যই আর্জেন্টিনা ফেভারিট। তবে এই ম্যাচে আবারও ডিপলকে আমরা গত ম্যাচে দেখেছিলাম যে লাস্ট ম্যাচে একটু নিষ্প্রভ ছিলেন, নিজের দায়িত্বটা খুব বেশি পালন করতে পারেননি। তো সেই জায়গায় আজকে আবারও প্রথম ম্যাচে আমরা দেখেছিলাম যে মেসিকে চুলচেরা পাস দিয়েছিলেন, লম্বা পাস। সেই জায়গায় ডিপলের দায়িত্ব আছে, ম্যাকলিস্টার তিনি তো তার দায়িত্বটা পালন করছেন। এবং আর্জেন্টিনা সবশেষ ম্যাচে পিছিয়ে পড়ার পরে সবাই মিলে যেভাবে আক্রমণ উঠেছিলেন প্রতিটা প্লেয়ার সেকেন্ড হাফে, মানে সত্যি কথা বলতে যারা ফুটবল প্রেমী আছেন এই ধরনের খেলা আসলে তাদের মনে রাখার মতো একটা ম্যাচ হয়েছে। এবং সেকেন্ড হাফে আর্জেন্টিনা যেভাবে খেলেছে পুরো দল হয়ে, এই জায়গাটাই কমতিটা ছিল মনে হয় পুরো বিশ্বকাপে বাকি ম্যাচগুলোতে আর্জেন্টিনা। এবং এই ম্যাচেও আমরা আলভারেজকে স্টার্টিং এ দেখার সম্ভাবনা বেশি। গোল পাননি কিন্তু বেশ কিছু সুযোগ ক্রিয়েট করেছিলেন, শট নিয়েছিলেন, যদিও রাখতে পারেননি গোল বারে। তবে আলভারেজ সম্ভবত আরও একবার সুযোগ পাচ্ছেন ফার্স্ট 11-এ। লাউতারো মার্টিনেজকে আমরা হয়তো দেখবো না। এবং সেই জায়গায় ডিফেন্স লাইন দেখছেন, রোমেরো আছে, মলিনা আছে, তাগলিয়াফিকো আছে, লিসান্ড্রো মার্টিনেজ তিনি গোল করেছেন এবং এনজো ফার্নান্দেজ তিনি সবশেষ ম্যাচে গোল করেছেন। সবকিছু মিলে মানে আর্জেন্টিনা পারাদেস আছেন। এই ম্যাচেও আর্জেন্টিনা আক্রমণাত্মক ফুটবল খেলবে। যেহেতু বিশ্ব চ্যাম্পিয়ন এবং দলটাতে লিওনেল মেসির মতো একটা নাম আছে, অবশ্যই প্রতিপক্ষের জন্য তাদের জন্য কিন্তু আলাদা একটা প্ল্যানিং থাকে। এবং তিনি আসলে এই বিশ্বকাপে যেভাবে খেলছেন সবাই কিন্তু বলছেন যে সেই পুরনো 17 বছর, 18 বছর, 19 বছরের মেসিকে কিন্তু তারা এই বিশ্বকাপে খুঁজে পেয়েছেন। এইখানে 7টা গোল দেখাচ্ছে, মেসি সম্ভবত গোল 8টা হয়ে গিয়েছে। এবং তার রেটিংটা দেখেন, 9.28 দেখার মতো একটা রেটিং। সবকিছু মিলে মানে আর্জেন্টিনা এই ম্যাচটাকে মানে আর্জেন্টিনাকে মেসি আসলে পরিচালনা করছে দলটাকে। আমরা যদি একটু কেটে দিই, আমি যদি একটু পেন দিয়ে দেখাই, পেনটা আছে কিনা। লিওনেল মেসি এইখান থেকে তিনি কখনো এইখানে খেলছেন, পজিশন নিচ্ছেন, আবার কখনো তাকে দেখতে পাচ্ছি তিনি এইখান থেকে এইখানে পজিশন নিচ্ছেন, তিনি এইখান থেকে ডিফেন্সিভ মিডফিল্ডেও আসছেন, তিনি এইখান থেকে উইংয়েও যাচ্ছেন। মাঠের এমন কোনো জায়গা নেই আপনি লিওনেল মেসিকে দেখবেন এবার বিশ্বকাপের প্রতিটা ম্যাচে। এবং তিনি আসলে আমি জানি না কি মাথায় নিয়ে নামেন, কিভাবে খেলেন বা তার মাথার মধ্যে কি চলে। ওই যে বলছিলাম যে স্ক্যান করেন, সেই স্ক্যানের বিষয়টা কিনা তিনি প্রথম 10 মিনিট দেখলেই হয়তো ম্যাচের পরিস্থিতিটা বুঝে যান এবং ওই ম্যাচের পরিস্থিতি কি ডিমান্ড করছে তিনি সেই অনুযায়ী তার পজিশনটা চেঞ্জ করে এবং পুরো দলটা কিন্তু সেটার সাথে মিলিয়ে তারা কিন্তু খেলাটা বের করে নিয়ে আসছে। এবং এটাই মনে হয় তাদেরকে, এই স্পিরিটটাই কিন্তু আসলে শেষ পর্যন্ত হয়তোবা আর্জেন্টিনাকে ফাইনালে নিয়ে যাবে। এবং এই ম্যাচে নিঃসন্দেহে সুইজারল্যান্ড যেহেতু প্রতিপক্ষ, আর্জেন্টিনা কিন্তু ফেভারিটের জায়গায় থাকবে। মামুন, আজকের ম্যাচে আমি যদি প্রেডিকশন করতে বলি, আমার কাছে সময় একেবারেই কম। কত গোলের ব্যবধানে আর্জেন্টিনা স্কোরিং ম্যাচ হবে আমার মনে হয়, কারণ সুইজারল্যান্ড খুব বেশি লো ব্লকে খেলে। 2-1 আমি বলবো, বা আর্জেন্টিনা 2 আর সুইজারল্যান্ডের একটা গোল রাখবো, কারণ আর্জেন্টিনার ডিফেন্সে বেশ কিছু ফাঁকা দেখা গেছে, তারা ভুল করছে, সেই জায়গায় গোল কনসিড করছে। হাড্ডাহাড্ডি আরো একটা রাত গিয়েছে, আরো একটা দুর্দান্ত ম্যাচ আমরা দেখেছি যেখানে বেলজিয়ামকে বিদায় জানিয়ে সেমিতে নাম লিখেছে স্পেন। কেমন হলো ম্যাচটা? দুর্দান্ত ম্যাচ ছিল। তবে এই ম্যাচের যদি আপনি বলেন যে পিক পয়েন্ট, থিবো কোর্তোয়া ইনজুরি, তার মাঠ ছাড়াটাই আসলে আমার মনে হচ্ছে বেলজিয়ামের জন্য সাপে বর হয়েছে।
তা না হলে হয়তো এই ম্যাচটা আরও বেশি সময় গড়াতো, 120 মিনিটে দেখতে পেতাম, পেনাল্টি শুট আউটও যেতে পারতো। তবে স্পেন ভালো খেলে জিতেছে, স্পেন আধিপত্য বিস্তার করে রেখেছিল ম্যাচটাতে, তাদের আধিপত্য ছিল। আমরা যদি একটু বোর্ডটা দেখি, তবে আপনার স্পেন ভালো খেলেছেন। আলাদা করে লামিন ইয়ামালের কথা বলতে হয়। লামিন ইয়ামাল তিনি দুর্দান্ত খেলেছেন, যদিও গোল পাননি কিন্তু ম্যাচ সেরা হয়েছেন। এই আসলে আপনি যদি লামিন ইয়ামালকে দেখেন, খুব বেশি গোল যে করছেন, খুব বেশি আলোচনায় আছেন কিন্তু না, কিন্তু তিনি কাজের কাজটা কিন্তু করে যাচ্ছেন এবং সেটার স্বরূপই কিন্তু সেই স্বীকৃতিটাই তিনি এই ম্যাচেও পেয়েছেন, ম্যাচ সেরার পুরস্কারটা পেয়েছেন। দেখেন 7.3 রেটিং আছে তার নামের পাশে এবং মানে যোগ্য দল হিসেবে আসলে স্পেন যেটা এই ম্যাচে সব থেকে মনে হয়েছে যে শুরু থেকেই যেভাবে বেলজিয়াম আসলে নিজেদেরকে নিয়ে গিয়েছিল ম্যাচটাতে, শুরুতে হয়তো বা স্পেন এগিয়ে গিয়েছিল, তবে স্পেনের যে ক্লিন শিট রাখার যে একটা আধিপত্য কিংবা একটা ত্রাস তারা ছড়াচ্ছিল যে তারা গোল কনসিড করছে না, সেইটা কিন্তু আসলে বেলজিয়াম সেই রক্ষণটা কিন্তু ভাঙতে পেরেছে। এবং শুধু একটা গোলই না, থিবো করতে অবশ্যই এটা একটা টার্নিং পয়েন্ট ছিল। শেষের দিকে লুকাকু কিন্তু বেশ কয়েকবার 1-1 রেখে কিন্তু সিমিওনকে ফাঁকিটা কিন্তু দিয়েছিল, সেখানে কিন্তু ডিফেন্ডাররা আসলে গোলবারের নিচে দাঁড়িয়ে সেই রক্ষাটা স্পেনকে করেছে। ফ্রান্স এবং স্পেনের একটা সেমিফাইনাল হতে যাচ্ছে এবং এটা নিয়ে এখনই অনেক কথা হচ্ছে। এই ম্যাচটার আগে আসলে যেভাবে স্পেনের ডিফেন্সটাকে আসলে ভাঙার তরিকাটা বেলজিয়াম বলে দিল, সেটা ফ্রান্সের জন্য কতটুকুন সুফল বয়ে আনবে? আপনি যদি স্পেনের আগের ম্যাচগুলো দেখেন, তারা যে খুব বেশি ডিফিকাল্টিস ফেস করেছে তাদের ডিফেন্স লাইনে, সেটা কিন্তু না। আমরা এই ম্যাচে দেখেছি যে কিছুটা তারা ডিফিকাল্টিস ফেস করেছে। আর আপনার এখন যখন কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালে যাচ্ছে, তখন বড় দলগুলো আসলে মুখোমুখি হচ্ছে। আপনি ছোট দলগুলোর বিপক্ষে আসলে সেভাবে পরীক্ষা দেওয়ার কিছু নেই, সেগুলো নিয়ে খুব বেশি বলারও কিছু নেই। তবে বেলজিয়াম কিন্তু দেখিয়েছে যে তাদের রক্ষণ ভাগের দুর্বলতা বের করা সম্ভব এবং ফ্রান্সের বিপক্ষে এই দুর্বলতাটা আরও বেশি প্রকাশ পাবে, কারণ ফ্রান্সের একাধিক আক্রমণ ভাগের ফুটবলার রয়েছে, এমবাপে, দেমবেলে, দুয়ে বা অলিসের কথা বলেন, বার্কুলার কথা বলেন, অনেকগুলো প্লেয়ার আছে যারা হচ্ছে চান্স ক্রিয়েট করতে পারে। তো সেই জায়গায় আরও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে স্পেনের জন্য। তবে আরও একটা বিষয়, ফ্রান্স যেভাবে উঠছে, সেই ফ্রান্সকেও যদি কোনো দল থামানোর মতো থাকে, তাহলে এই একটা দলকে আপনি আলাদা করে নিতে হবে যে স্পেন এই দলটাও বেশ ভালো খেলছে। সে জায়গায় এই দলের সবচেয়ে বড় শক্তির জায়গা হচ্ছে মাঝ মাঠটা। তারা মাঝ মাঠটা দখলে রেখে নিজেদের পায়ে বল রেখে খেলতে পছন্দ করে, টিকিটাকা আমরা যেটাকে বলি, নিজেদের মধ্যে বল দিয়ে নেওয়া এবং অনেক লম্বা সময় ধরে নিজেদের পায়ে বল রাখার একটা ক্ষমতা তাদের কাছে আছে। শুধু মিডফিল্ড না, এক্ষেত্রে আমি বলবো স্পেন এগিয়ে যাচ্ছে কোচের ট্যাকটিক্সের ক্ষেত্রেও। কিন্তু আপনি যদি দ্বিতীয় গোলটা দেখেন, মেরিনা কিন্তু গত ম্যাচেও, শেষ ম্যাচেও কিন্তু তিনি সুপার সাব হয়ে নেমেছেন, নেমে কিন্তু একটা স্কোর করেছেন এবং এই ম্যাচেও কিন্তু তিনি সুপার সাব হয়ে নেমে কিন্তু যেই ফলাফলটা আনার প্রয়োজন ছিল দলের জন্য, সেই ফলাফলটা কিন্তু তিনি এনেছেন। লামিনে ইয়ামালের কথা বলছিলেন এবং তিনি যে শুধু গোল করার জন্য খেলছেন না, এবং পুরো প্লে মেকিং এর এই বয়সে এসে যে আসলে প্লে মেকিং এর দলের দায়িত্বটা তিনি নিয়েছেন, এটা কিন্তু আসলে স্পেনকে অনেকখানি এগিয়ে দিচ্ছে। মামুন, আমরা দেখলাম আরেকটা হাড্ডাহাড্ডি লড়াই তারা কিন্তু আমাদেরকে উপহার দিয়েছে। তবে আমি আপকামিং ম্যাচের দিকে মনোযোগ দিতে চাই। দুটো বড় ম্যাচ আছে আমাদের। শুরুতেই নরওয়ে মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ডের এবং এই ম্যাচটা নিঃসন্দেহে নরওয়ে আসলে পুরো টুর্নামেন্ট জুড়ে যেভাবে পারফর্ম করে এসেছে, সারপ্রাইজ যদি তারা এই ম্যাচেও করে দেয় তাহলেও কিন্তু এটা অবাক হওয়ার কিছু থাকবে না। কাকে এগিয়ে রাখবেন? এই ম্যাচে আমি ইংল্যান্ডকে এগিয়ে রাখবো, কারণ শক্তিমত্তা, অভিজ্ঞতা, সেই দিক থেকে ইংল্যান্ড এগিয়ে থাকবে। তো নরওয়ে হালান্ডের উপর নির্ভর করে যেভাবে খেলছে, আর হালান্ড মানে নরওয়েকে একেবারে মানে অনেক দূরে ঠেলে দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি যদি একটু আমি ফরমেশনের কথা বলি, দেখেন যে এই দুই দলের ফরমেশন আজকে আমি যতটুকু আমরা আভাস পেয়েছি, নরওয়ে 4-3-3 মানে স্বাভাবিক যে ফুটবল, সেই ফুটবলটাই খেলতে চায়। কিন্তু ইংল্যান্ড অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল খেলতে চায়, 4-2-3-1, দুইজনকে তারা ডিফেন্সিভ মিডে রেখে তিনজন হ্যারিকেনকে নির্ভর করে এই যে রাইস এবং এন্ডারসন, এরাও কিন্তু আপনার মাঝমাঠ বা তার উপরে ফরওয়ার্ড লাইনে চলে যায়। তো সেই জায়গায় এই 1-2-3-4-5-6 জন মিলে একটা আক্রমণের একটা পরিকল্পনা কিন্তু ইংল্যান্ড করছে এবং এই দলটাও আসলে অনেকটা হ্যারিকেন নির্ভর। তবে সেই জায়গায় সাকা নামটাও আসে, বেলিংহ্যামের নামটাও আসে, তারাও কিন্তু বেশ ভালো সাপোর্ট দিচ্ছেন। তো সেই জায়গায় আমার মনে হয় যে এই ম্যাচে মূল লড়াইটা হবে এই দুজনের,
আর্লিং হ্যালান্ড এবং হ্যারি কেনের শেষ পর্যন্ত যারা হচ্ছে দলের জন্য গোল নিতে পারবেন তারা আসলে অবশ্যই যেটা বলছিলেন যে স্কোরারদের উপরে অবশ্যই পুরো ম্যাচটা নির্ভর করে, কিন্তু মামুন মিডফিল্ডের যদি কথা আমি বলি যে এখানে নরওয়ে টিমটাকে ওডেগার্ড আসলে যেভাবে সোরলোথের সাথে জুটি বেঁধে হালান্ডকে তারা পাস দিচ্ছেন, এবং নুসার কথা না বললেই নয়। হালান্ড কিন্তু দেখা গিয়েছে, আপনি আগের ম্যাচটা যদি দেখেন যে পুরো ম্যাচে কিন্তু তিনি আসলে হেঁটেই বেড়াচ্ছিলেন। দুটো মনে হয় তিনি সুযোগই পেয়েছেন এবং দুটোতেই কিন্তু তার হচ্ছে গোল হয়েছে। কিন্তু এই দিকে আসলে হালান্ডকে আটকাতে ইংল্যান্ডের প্ল্যানিংটা কেমন হবে? আপনি যদি দেখেন যে হালান্ডের কথা বলছিলেন, আমি এখানে বলবো যে হালান্ড হয়তো মেসি থেকে কোনো শিক্ষা নিচ্ছে কিনা। আসলে স্ক্যান করার যে বিষয়টা থাকে মাঠে, আমরা বারবার বলি যে মেসি মাঠে স্ক্যান করেন। হালান্ডকে ব্রাজিলের ম্যাচে দেখে মনে হচ্ছিল তিনি আসলে মাঠটাকে স্ক্যান করছেন, দেখছেন, হাঁটছেন, ঘুরছেন, কি হচ্ছে। একদম শেষ মুহূর্তে গিয়ে 20 মিনিট 15 মিনিট খেলেছেন, সেখানে দুটো গোল করে দিয়েছেন এবং তাকে আটকাতে হলে তাকে আটকানো খুব কঠিন। তার হাইট সবচেয়ে বড় তার জন্য প্লাস পয়েন্ট এবং তার পায়ে খুব জোরালো শট আছে। তিনি যদি এই জায়গায় আপনার একটু বিন্দুমাত্র মানে স্পেস পান তাহলে কিন্তু তিনি আসলে রাইস এবং এন্ডারসনকে আসলে মূল দায়িত্বটা নিতে হবে, তিনি যাতে ওই জায়গাটায় স্পেস তৈরি করতে না পারেন। এবং ডিফেন্ডাররা তো তাদের কাজটা করবেন, কিন্তু ডিফেন্ডারদের আগের যে লেয়ারটা থাকে হালান্ডকে সেই লেয়ারেই থামাতে হবে। সেই লেয়ার যদি আপনি থামাতে না পারেন, সেই লেয়ার পার হলে যে কাউন্টার অ্যাটাকটাই তাদের আসলে মূল অস্ত্র হিসেবে ইংল্যান্ড ব্যবহার করতে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই। এবং আপনি যদি দেখেন যে পাশে রেলি আছে এবং স্পেন্স আছে, তারাও কিন্তু মাঝে মধ্যে উপরে উঠে আসেন। এবং এই যে সবচেয়ে রাইসার অ্যান্ডারসনের কথা আরেকটু আবার বলতে চাই, কারণ তাদেরকে আপনার বেশি পরিশ্রম করতে হয় পুরো মাঠ জুড়ে। তারা উপরে উইংয়ে এসেও খেলেন, আবার নিচে নামেন, মিডফিল্ডের কাজটা করতে হয়, ডিফেন্সিভ মিডফিল্ডের কাজটাও করতে হয়। তো সেই জায়গায় এই দুজনের উপরে আসলে ইংল্যান্ড খুব বেশি নির্ভর করে থাকবে যে হালান্ডকে তুমি আটকাতে হবে, একই সাথে তোমাকে আক্রমণ ভাগে সাকা এবং কেনকে সাপোর্ট করতে হবে। তো সেই জায়গাটা আসলে তাদের সবচেয়ে বেশি এই ম্যাচে এফোর্টের জায়গাটা থাকছে। তারপরও দিন শেষে আসলে অভিজ্ঞতাটা অনেক বড় একটা ফ্যাক্টর এরকম বড় একটা টুর্নামেন্টের ক্ষেত্রে। এবং হ্যারি কেইন বলুন, জুড বেলিংহাম দুর্দান্ত পারফর্ম করছেন, বুকায়ো সাকা আছেন, গর্ডন আছেন, এতগুলো বড় নামের সাথে আসলে নরওয়ে কিছুটা অভিজ্ঞতার ক্ষেত্রে হয়তো বা পিছিয়ে যাচ্ছে। তবে আরও একটা প্লাস পয়েন্ট আমি বলবো নরওয়ের কাছে, যেহেতু টিমটা ইংল্যান্ড এবং হালান্ডের খুবই পরিচিত সব প্লেয়াররা কিন্তু তার প্রতিপক্ষ আজ, সেই ক্ষেত্রে হয়তো বা নরওয়ে কিছুটা সুবিধাও হয়তো বা কাজে লাগিয়ে ফেলবে। এবং নরওয়ের আপনার অধিনায়ক ওডেগার্ড, সেও কিন্তু ভালো ছন্দে আছে এবং সেও কিন্তু মাঝমাঠ থেকে বেশ ভালো সাপোর্ট দিচ্ছে। তো এই জায়গাগুলো আসলে মূলত এই দুই ম্যাচে আমরা যদি বলি যে দুই ফরওয়ার্ডের লড়াই, সাথে সাথে মাঝমাঠের লড়াইটাও বেশ জমজমাট হবে আমার মনে হয়। নিঃসন্দেহে আরও একটা দুর্দান্ত ম্যাচ অপেক্ষা করছে আমাদের জন্য। তবে আমরা যদি পরের ম্যাচটাতে যেতে চাই, আর্জেন্টিনা মুখোমুখি হতে যাচ্ছে সুইজারল্যান্ডে। তারা সেমির লড়াইটা আসলে কে উঠবে সেমিফাইনালে, সেই লড়াইটা হতে যাচ্ছে আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ডের। মামুন, আজকের আমাদের আলোচনার সাবজেক্ট আপনি দিয়েছিলেন যে ফাইনালে আসলে স্পেন বা ফ্রান্সের প্রতিপক্ষকে। একটু আগে আপনি বলছিলেন যে ছোট দলগুলোর বিপক্ষে বড় দলগুলোর আসলে পরীক্ষা তেমনটা হয়নি। আমার প্রশ্নটা এই জায়গায়, সুইজারল্যান্ড কি ছোট দল না বড় দল? এই স্টেজে এসে আসলে আপনি ছোট দল বলা মুশকিল, বলা যায় না। আপনি যদি দেখেন যে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, রাউন্ড অফ 16-এও যদি আপনি বলেন, আসলে কোনো প্রতিপক্ষকে ছোট বললে আপনি সেটা ভুল হবে, আমার মতে ভুল হবে। আপনি কলম্বিয়াকে সুইজারল্যান্ড থামিয়ে দিবে, হারিয়ে দিবে, এটা কয়জন ভেবেছিল? সুইজারল্যান্ড কিন্তু কলম্বিয়াকে হারিয়ে দিয়েছে। আমরা সম্ভাব্য আর্জেন্টিনার প্রতিপক্ষ কিন্তু কোয়ার্টার ফাইনালে কলম্বিয়াকে ধরে রেখেছিলাম এবং কলম্বিয়া কিন্তু শক্তিশালী একটা প্রতিপক্ষ, তাদেরকে থামিয়ে দিয়ে তাদেরকে হারিয়ে কিন্তু তারা এই জায়গায় এসেছে। তা আপনি সেই জায়গায় তাদেরকে একেবারে ফেলে দিতে পারবেন, একেবারে কি মানে বেশ ভালো জায়গায় তাদেরকে রাখতে হবে সুইজারল্যান্ডকে। তার প্রমাণ করে এই জায়গায় উঠে এসেছেন বিশ্বকাপের মঞ্চে। অন্তত 3টা 4টা 5টা ম্যাচ পরীক্ষা দিয়ে এই জায়গায় আসা টাফ, এটা সহজ না। তবে এই ম্যাচে আক্রমণ আবার ডিফেন্সিভ লো ব্লকে আবারও চলে যাবে এই ম্যাচটা। সুইজারল্যান্ড যেমন খুবই লো ব্লকে খেলেন, ডিফেন্সে 5 জন 4 জন বা 5-4-1 ফরমেশনে তারা খেলার পরিকল্পনা করছেন। আর্জেন্টিনা তারা এই ম্যাচে একটু, আমি দেখছিলাম যে একটু ভিন্ন চিন্তা করছেন, যদিও আমরা এখানে ফরমেশনটা 4-2-3-1 সাজিয়েছি। আর্জেন্টিনা যতটুকু দেখছিলাম 4-1-3-2 এরকম একটা ফরমেশনে খেলার প্ল্যান করছে। তো সেই জায়গায় আমি জানি না দিন শেষে তারা আসলে ম্যাচের আগে হয়তো কোচ অনেক ধরনের পরিকল্পনা করবে, তবে এই একাদশটায় থাকার সম্ভাবনা বেশি আর্জেন্টিনার, কারণ সবশেষ ম্যাচে এই একাদশের যারা আছেন তারা সবাই আসলে নিজেদের জায়গার যেই নামটা সেটা প্রমাণ করেছেন।
আর্জেন্টিনার খেলা হচ্ছে এবং তারা আসলে শেষ দুই ম্যাচে যেভাবে খেলে আসছে, যেটা আমরা আগের প্রতিবেদনগুলোতেও দেখছিলাম যে আর্জেন্টিনা স্কালোনির যে মূল ছকটা সেটা আসলে দাবার চালটা সবার কাছে এখন ওপেন সিক্রেটের মতো হয়ে গিয়েছে। বারবার আমরা দেখছিলাম যে ডিফেন্সটা কিভাবে ভেঙে যাচ্ছে আর্জেন্টিনার। সেই ক্ষেত্রে সুইজারল্যান্ড বরাবরই কিন্তু আক্রমণাত্মক ফুটবল খেলে, তারা খুবই দ্রুত গতি সম্পন্ন, তাদের স্পিড আছে এবং শারীরিক বডি ফিজিক্যাল চ্যালেঞ্জটা তারা কিন্তু করবে আর্জেন্টিনাকে। সেই জায়গায় কি আর্জেন্টিনার কোনো আলাদা প্ল্যানিং থাকবে কিনা? আমাদের সকলের রহমান প্লেয়ার সম্ভবত একটা এক্সপ্লেন করছিলেন, যেটার কথা বলছিলেন আপনি, যে আর্জেন্টিনার প্ল্যানটা, দাবার যে ছকটা সেটা সবাই জেনে গেছে। তবে দাবাতে আপনার সবশেষ ছকের পরেও ছক থাকে, আসলে ছক শেষ হয় না। আমি জানি না লিওনেল স্কালোনির কাছে সেরকম আরো কত ছক আছে, সামনে আরো কোনো ছক আসবে কিনা, যেহেতু চ্যাম্পিয়ন দল 2022-এ চ্যাম্পিয়ন হয়েছে, 2022-এর পরে 2026 বিশ্বকাপ পর্যন্ত 4 বছরে নিজেদেরকে এমনভাবে গড়ে তুলেছে যে এই দলটাকে হারানো খুব টাফ। এবং বিশ্বকাপে হাঁটতে হাঁটতে গিয়েও কাবো ভার্দে বলেন, সবশেষ ম্যাচে বলেন, নিজেদেরকে কিন্তু বের করে নিয়েছে যে কোনোভাবেই। এবং আজকে স্কালোনি একটা জিনিস বলছিলেন যে আমি চাই সবাই মনে রাখুক যে এই দলটা ঘুরে দাঁড়াতে জানে। আর্জেন্টিনা, আমরা সবসময় বলি যে চ্যাম্পিয়ন, আপনি যদি আগের বিশ্বকাপগুলোতে দেখেন যে দলগুলো চ্যাম্পিয়ন হয়েছে তাদের বিশ্বকাপের একটা স্টেজে একটা ফাড়া যেটাকে বলি, বা একটা টাফ টাইম যায়। দুটো টাফ টাইম কিন্তু আর্জেন্টিনা ইতিমধ্যে পার করে ফেলেছে। আমি জানি না আর্জেন্টিনার জন্য কি অপেক্ষা করছে, তবে এই ম্যাচে তো অবশ্যই আর্জেন্টিনা ফেভারিট। তবে এই ম্যাচে আবারও ডিপলকে আমরা গত ম্যাচে দেখেছিলাম যে লাস্ট ম্যাচে একটু নিষ্প্রভ ছিলেন, নিজের দায়িত্বটা খুব বেশি পালন করতে পারেননি। তো সেই জায়গায় আজকে আবারও প্রথম ম্যাচে আমরা দেখেছিলাম যে মেসিকে চুলসেরা পাস দিয়েছিলেন, লম্বা পাস। সেই জায়গায় ডিপলের দায়িত্ব আছে, ম্যাকলিস্টার তিনি তো তার দায়িত্বটা পালন করছেন। এবং আর্জেন্টিনা সবশেষ ম্যাচে পিছিয়ে পড়ার পরে সবাই মিলে যেভাবে আক্রমণ উঠেছিলেন প্রতিটা প্লেয়ার সেকেন্ড হাফে, মানে সত্যি কথা বলতে যারা ফুটবল প্রেমী আছেন, এই ধরনের খেলা আসলে তাদের মনে রাখার মতো একটা ম্যাচ হয়েছে। এবং সেকেন্ড হাফে আর্জেন্টিনা যেভাবে খেলেছে পুরো দল হয়ে, এই জায়গাটাই কমতিটা ছিল মনে হয় পুরো বিশ্বকাপে বাকি ম্যাচগুলোতে আর্জেন্টিনা। এবং এই ম্যাচেও আমরা আলভারেজকে স্টার্টিংয়ে দেখার সম্ভাবনা বেশি। গোল পাননি, কিন্তু বেশ কিছু সুযোগ ক্রিয়েট করেছিলেন, শট নিয়েছিলেন, যদিও রাখতে পারেননি গোল বারে। তবে আলভারেজ সম্ভবত আরও একবার সুযোগ পাচ্ছেন ফার্স্ট 11-এ। লাউতারো মার্টিনেজকে আমরা হয়তো দেখবো না। এবং সেই জায়গায় ডিফেন্স লাইন দেখছেন, রোমেরো আছে, মলিনা আছে, তাগলিয়াফিকো আছে, লিসান্ড্রো মার্টিনেজ তিনি গোল করেছেন, এবং এনজো ফার্নান্দেজ তিনি সবশেষ ম্যাচে গোল করেছেন। সবকিছু মিলে মানে আর্জেন্টিনা পারাদেস আছেন। এই ম্যাচেও আর্জেন্টিনা আক্রমণাত্মক ফুটবল খেলবে। যেহেতু বিশ্ব চ্যাম্পিয়ন এবং দলটাতে লিওনেল মেসির মতো একটা নাম আছে, অবশ্যই প্রতিপক্ষের জন্য, তাদের জন্য কিন্তু আলাদা একটা প্ল্যানিং থাকে। এবং তিনি আসলে এই বিশ্বকাপে যেভাবে খেলছেন, সবাই কিন্তু বলছেন যে সেই পুরনো 17 বছর, 18 বছর, 19 বছরের মেসিকে কিন্তু তারা এই বিশ্বকাপে খুঁজে পেয়েছেন। এইখানে 7টা গোল দেখাচ্ছে, মেসি সম্ভবত গোল 8টা হয়ে গিয়েছে। এবং তার রেটিংটা দেখেন, 9.28 দেখার মতো একটা রেটিং। সবকিছু মিলে মানে আর্জেন্টিনা এই ম্যাচটাকে, মানে আর্জেন্টিনাকে মেসি আসলে পরিচালনা করছে দলটাকে। আমরা যদি একটু কেটে দিই, আমি যদি একটু পেন দিয়ে দেখাই, পেনটা আছে কিনা। লিওনেল মেসি এইখান থেকে তিনি কখনো এইখানে খেলছেন, পজিশন নিচ্ছেন, আবার কখনো তাকে দেখতে পাচ্ছি তিনি এইখান থেকে এইখানে পজিশন নিচ্ছেন, তিনি এইখান থেকে ডিফেন্সিভ মিডফিল্ডেও আসছেন, তিনি এইখান থেকে উইংয়েও যাচ্ছেন। মাঠের এমন কোনো জায়গা নেই আপনি লিওনেল মেসিকে দেখবেন এবার বিশ্বকাপের প্রতিটা ম্যাচে। এবং তিনি আসলে আমি জানি না কি মাথায় নিয়ে নামেন, কিভাবে খেলেন, বা তার মাথার মধ্যে কি চলে। ওই যে বলছিলাম যে স্ক্যান করেন, সেই স্ক্যানের বিষয়টা কিনা তিনি প্রথম 10 মিনিট দেখলেই হয়তো ম্যাচের পরিস্থিতিটা বুঝে যান, এবং ওই ম্যাচের পরিস্থিতি কি ডিমান্ড করছে তিনি সেই অনুযায়ী তার পজিশনটা চেঞ্জ করেন। এবং পুরো দলটা কিন্তু সেটার সাথে মিলিয়ে তারা কিন্তু খেলাটা বের করে নিয়ে আসছে। এবং এটাই মনে হয় তাদেরকে, এই স্পিরিটটাই কিন্তু আসলে শেষ পর্যন্ত হয়তোবা আর্জেন্টিনাকে ফাইনালে নিয়ে যাবে। এবং এই ম্যাচে নিঃসন্দেহে সুইজারল্যান্ড যেহেতু প্রতিপক্ষ, আর্জেন্টিনা কিন্তু ফেভারিটের জায়গায় থাকবে। মামুন, আজকের ম্যাচে আমি যদি প্রেডিকশন করতে বলি, আমার কাছে সময় একেবারেই কম, কত গোলের ব্যবধানে আর্জেন্টিনা স্কোরিং ম্যাচ হবে আমার মনে হয়, কারণ সুইজারল্যান্ড খুব বেশি লো ব্লকে খেলে। 2-1 আমি বলবো, বা আর্জেন্টিনা 2 আর সুইজারল্যান্ডের একটা গোল রাখবো, কারণ আর্জেন্টিনার ডিফেন্সে বেশ কিছু ফাঁকা দেখা গেছে, তারা ভুল করছে, সেই জায়গায় গোল কনসিড করছে। তো সেই জায়গায় সুইজারল্যান্ড হয়তো বা একটা গোল দিবে, কারণ সুইজারল্যান্ডের আপনার আক্রমণ ভাগের কিন্তু খুব বড় সমস্যা রয়েছে। তারা কিন্তু পুরো মাঠ জুড়ে খুব ভালো ফুটবল খেলছে, দিন শেষে তাদের ফিনিশিংয়ে কিন্তু বড় সমস্যা আছে। তো খুব বেশি গোল হয়তো বা তারা এই ম্যাচে করতে পারবে না। 2-1 আমি আর্জেন্টিনাকে 2-1 এগিয়ে রাখবো।
নিঃসন্দেহে আমরা ধারণা করছি এই ম্যাচে আসলে আর্জেন্টিনা জিতেই তারা সেমিতে নাম লিখবে এবং সেদিক থেকে ইংল্যান্ড কিংবা নরওয়েকে আমরা আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে পাবো। মামুন অনকারকে ধন্যবাদ আপনাকে আমাদের আজকে ম্যাচ অ্যানালিসিসে যুক্ত হওয়ার জন্য।